আজকের ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আজকের ক্লাস ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কিম। তার মধ্যে 1 নম্বরে কি আছে? প্রধানমন্ত্রী জনধন যোজনা, PMJDY, প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয়েছিল কবে? এটা চালুর তারিখ চালু হয়েছিল কবে? 28 আগস্ট 2014। কিভাবে মনে রাখবো? 14 কে 2 দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে? 28। এই তারিখটা মনে রাখতে হবে, ঠিক আছে? 28 আগস্ট 2014। এর আগে 15 আগস্ট 2014 দিল্লির লালকেল্লা থেকে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী যে এরকম একটা যোজনা চালু হবে, যেটার নাম হবে প্রধানমন্ত্রী জনধন যোজনা। এখানে কি হবে? ব্যাংকিং সুবিধা, মূলত ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্যই এটা করা হয়েছিল। আমরা দেখবো এর আগে অনেক ব্যাংক আছে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু অর্থ জমা রাখতে হয়, কিন্তু যেটা PMJDY, এখানে যদি অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে কোনো অর্থ রাখার প্রয়োজন হয় না, কেবলমাত্র আধার কার্ড দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে? পরে আসছি অ্যাকাউন্ট খোলার নিয়মে, আমি বলবো কিভাবে অ্যাকাউন্ট খোলা যায়। তো এখানে ব্যাংকিং সুবিধা কি? তাহলে বলবে তোমরা যে অন্য ব্যাংকে কি সুবিধা নেই? আছে। অন্য ব্যাংকে যেমন সুদ পাওয়া যায়, এই ব্যাংকেও সুদ পাওয়া যায়, কিন্তু এই ব্যাংকের বিশেষত্ব হচ্ছে যে এই ব্যাংকে কোনো টাকা রাখার দরকার হয় না, ঠিক আছে? এই ব্যাংকে কোনো টাকা রাখার দরকার হয় না। এবং যে আমরা দেখবো যে বিভিন্ন যে সরকারি যে ফ্যাসিলিটি গুলো আছে, সরকারি পেনশন যোজনা, FD, বীমা, ভর্তুকি, গ্যাসের কোনো ভর্তুকি ঢুকছে, সেগুলো সব এই অ্যাকাউন্টের মাধ্যমেই ঢুকে যাবে, ঠিক আছে? আলাদা করে কোনো অ্যাকাউন্টের দরকার হবে না। ফিক্সড ডিপোজিট করা যাবে, বীমা করা যাবে, গ্যাসের ভর্তুকির যে টাকা সেই টাকাও এই অ্যাকাউন্টের মধ্যে করা যাবে, ঠিক আছে? 2023 মে পর্যন্ত 48.93 কোটি লোক এই PMJDY এর আন্ডারে করবে, মানে এত লোক কি করেছে? অ্যাকাউন্ট খুলেছে, ঠিক আছে, বা খাতা খুলেছে। ATM কার্ড ফ্যাসিলিটি আছে, অন্য ব্যাংকেও যেমন থাকে ATM কার্ড ফ্যাসিলিটি আছে এই ব্যাংকে, যে একবার যদি টাকা তোলা হয় বা টাকা জমা দেওয়া হয় তাহলে কি হবে? যে লিঙ্ক মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে মেসেজ চলে যাবে, ঠিক আছে? সুদ অন্য ব্যাংকের মতো এই ব্যাংকের সুদ হচ্ছে 4% সুদ দেওয়া হবে, 4%, ঠিক আছে? 4% সুদ দেওয়া হবে অন্য ব্যাংকের মতো। লেনদেন সংক্রান্ত সুবিধা কি আছে? এখানে হচ্ছে উইথড্রয়াল লিমিট আছে, মাসে 4 বার উইথড্র করা যাবে, মানে তোলা যাবে, এবং সর্বোচ্চ হচ্ছে যে ম্যাক্সিমাম 10,000, ওয়ান টাইম হচ্ছে 10,000 পর্যন্ত তোলা যাবে, ঠিক আছে? আর জমা কত দেওয়া যাবে? জমা হচ্ছে যে বছরে 1 লাখ টাকা পর্যন্ত জমা দেওয়া যাবে, এবং ওয়ান টাইম হচ্ছে যে 50,000 পর্যন্ত জমা করা যাবে। এই যোজনার অন্তর্গত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুর্ঘটনা বীমা। তার মানে কি? একটা ওয়ান টাইম 2 লাখ টাকা পাওয়া যাবে, যদি ধরো দুর্ভাগ্যবশত কোনো অ্যাক্সিডেন্টাল হলো, যদি স্বল্প ইনজুরি হয় সেক্ষেত্রে 1 লাখ টাকা দেওয়া হবে, এবং যদি মারা যায় তাহলে তার পরিবার সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত পেতে পারে। অবশ্য 3 মাসের মধ্যে, মানে তার আগের 90 দিনের মধ্যে যদি ট্রানজাকশন হয় তবে। এরপরে আমরা দেখবো অ্যাকাউন্ট খোলার নিয়ম কি আছে, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড নিয়ে গেলেই হবে। আধার কার্ড যদি না থাকে সেক্ষেত্রে আরো প্যান কার্ড বা অন্য কার্ড দিয়েও এই অ্যাকাউন্ট খোলা যাবে। বাকি 10 বছর বয়স হয়েছে এমন লোক এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, ভারতীয় নাগরিক। 10 বছর বয়স হতে হবে আর হচ্ছে যে ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে কি করতে হবে? এই PMJDY এর অন্তর্ভুক্ত হতে পারবে। যে কোনো ব্যাংকে গিয়ে যদি বলো যে আমরা PMJDY এর আন্ডারে খাতা খুলতে যাই, তাহলে তারা খাতা খুলে দেবে। এই ছিল আমাদের PMJDY। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে কত সালে চালু হয়েছিল? 28 আগস্ট 2014। 28 আগস্ট কত সালে চালু হয়েছিল? 28 আগস্ট 2014। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কি কি সুবিধা দেওয়া হয় বললাম। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, MNRE। কি বললাম? MNRE মানে কি? মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি।
আরে এই আগেরটা কত বলে আগেরটা কি ছিল? PMJDY, প্রধানমন্ত্রী জন ধন যোজনা, কার আন্ডারে আছে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ঠিক আছে, এটা মনে রাখবে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তাহলে প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিজলি যোজনা, এটা কার আন্ডারে আছে? MNRE, মানে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। এটা চালু হয়েছিল কবে? 15ই ফেব্রুয়ারি 2024। কি উদ্দেশ্য নিয়ে চালু হয়েছিল? নরেন্দ্র মোদী চালু করেছিলেন। কি উদ্দেশ্য নিয়ে চালু হয়েছিল? 1 কোটি ঘর, 1 কোটি ঘরে কি হবে? সোলার প্লেট বসানো হবে। 1 কোটি ঘরে কি হবে? সোলার প্লেট বসানো হবে, এবং যার ফলে কি হবে? 300 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি প্রত্যেক মাসে, 300 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি দেওয়া হবে 1 কোটি ঘরে। এই প্রকল্পের এটা ছিল উদ্দেশ্য, এবং এর পিছনে মোটামুটি 75,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কত করা হয়েছে? 75,000 কোটি টাকা। এবং এই প্রকল্পের জন্য একটা রেজিস্ট্রেশন আছে পোর্টালে, সেই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে তার মধ্যে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর কি বলা আছে? দ্য ওনারশিপ অফ লিগ্যাল হাউস উইথ সাফিসিয়েন্ট স্পেস অ্যান্ড রুফটপস টু এনেবল ইনস্টলেশন অফ সোলার প্যানেল। এমন বাড়ির মালিক হতে হবে যে বাড়িতে ছাদ আছে, এবং সেই ছাদে যাতে সোলার প্লেট বসতে পারে তার জন্য যাতে প্রপার জায়গা থাকে, প্রপার স্পেস থাকে, সেরকম বাড়ির মালিক হতে হবে। দুটো কন্ডিশন, একটা হচ্ছে যে ভারতের নাগরিক হতে হবে, 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে বাড়ি, একটা বাড়ির মালিক হতে হবে যে বাড়িতে ছাদ আছে এবং সেখানে সোলার প্লেট ইনস্টল করার জায়গা আছে বা সুবিধা আছে। তাহলে এটা করলে কি হবে? কিছুটা সরকার সাবসিডি দেবে, কিছুটা অ্যামাউন্ট। কিরকম ভাবে সাবসিডি দেবে এই দেখো, মান্থলি পাওয়ার কনজাম্পশন যদি 0 থেকে 150 ইউনিট পাওয়ার কনজাম্পশন হয়, সেক্ষেত্রে যদি আমাদের ক্যাপাসিটি থাকে 1 থেকে 2 কিলোওয়াট, সেক্ষেত্রে আমরা 30,000 থেকে 60,000 সাবসিডি পাবো। ঠিক আছে, 30,000 থেকে 60,000 সাবসিডি পাবো। সাবসিডি কখন পাবো? সাবসিডি হচ্ছে যখনই আমাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে তার 1 মাসের মধ্যেই ব্যাংকে ঢুকে যাবে অ্যাপ্লিক্যান্টের। ঠিক আছে, এরপর হচ্ছে যে 150 থেকে 300 ইউনিটের জন্য বা 2 থেকে 3 কিলোওয়াট ক্যাপাসিটির জন্য, সেক্ষেত্রে 60K মানে 60,000 থেকে 78,000 টাকা পাওয়া যাবে। এবং এটা এবার 300 বা এবার 3 কিলোওয়াট ক্যাপাসিটি যদি ইনস্টল করতে পারি, সেক্ষেত্রে আমরা 78,000 পর্যন্ত সাবসিডি সাপোর্ট পেতে পারি। ঠিক আছে, এটা একটা প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিজলি যোজনা, একটা ভালো যোজনা, যেখানে কি হচ্ছে 1 কোটি বেনিফিশিয়ারিজ মানে 1 কোটি ঘর উপকৃত হচ্ছে, যেখানে প্রত্যেক মাসে 300 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই ছিল আমাদের প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিজলি যোজনা। কোন মিনিস্ট্রির আন্ডারে করতে আসে? MNRE। MNRE মানে কি? মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। ইউনিফাইড পেনশন স্কিম, যেটা হচ্ছে ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম। এটা কাদের জন্য? সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এমপ্লয়ি আছে তাদের জন্য এটা চালু করা হয়েছে। আগে ছিল দুটো স্কিম, একটা হচ্ছে যে ওপিএস, ওল্ড পেনশন স্কিম, আর একটা হচ্ছে এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম। এই দুটো থেকে কিছু ভালো বৈশিষ্ট্য ছিল, মানে দুটোর মধ্যে ওপিএস এ কিছু ফ্যাসিলিটি ছিল, এনপিএস এ কিছু ফ্যাসিলিটি ছিল। এই দুটোকে একত্রিত করে কি হয়েছে? ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস চালু করা হয়েছে। এটা কবে থেকে ইফেক্ট হয়েছে? 1 এপ্রিল 2025। 1 এপ্রিল 2025 থেকে ইফেক্ট হয়েছে। কাদের জন্য বললাম? সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য, যারা কি করেছে? এনপিএস থেকে ইউপিএস এ শিফট করেছে, এনপিএস থেকে ইউপিএস এ শিফট করেছে, তাদের জন্য এটা চালু করা হয়েছে। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তারাও এটা তাদের কাছে একটা অপশন আছে এখানে আসার জন্য। ঠিক আছে, অ্যাডপ্ট করার জন্য, ইউপিএস কে অ্যাডপ্ট করার জন্য। এরপরে ইউপিএস কি ফ্যাসিলিটি দিচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। এক হচ্ছে যে অ্যাসিউড পেনশন, পেনশন দিচ্ছে অ্যাসিউড পেনশন, সেটা কত? 50% অফ দ্য বেসিক পে। দেখো ভালোগুলো, 50% অফ দ্য বেসিক পে, 50%, যেটা লাস্ট 12 মান্থে, লাস্ট 12 মান্থ বলতে কখন? বিফোর রিটায়ারমেন্ট, বিফোর রিটায়ারমেন্টের লাস্ট 12 মান্থে যে বেসিক থাকবে সেই বেসিক পে 50% হচ্ছে যে অ্যাসিউড পেনশন হিসাবে দেওয়া হবে। তাকে অবশ্যই 25 ইয়ার সার্ভিস করতে হবে মিনিমাম। মিনিমাম কত ইয়ার সার্ভিস করতে হবে? 25 ইয়ার।
এবারে এটার জন্য 10 ইয়ার মিনিমাম সার্ভিস করলে হয়, সেক্ষেত্রে সেটা প্রপোর্শনাল হারে সেটা কমে আসবে। ঠিক আছে, যেমন 50% অফ দা বেসিক আছে কত বছরের জন্য, 25 বছরের জন্য। আর বেসিকটা কখন হবে, যখন যে বছর রিটায়ার করবে তার লাস্ট 12 মাসে যেটা বেসিক থাকবে তার উপর 50%। ঠিক আছে, এটা এসিওর পেনশন দেওয়া হবে। আর কি দেওয়া হবে, এসিওর মিনিমাম পেনশন, যদি কেউ মিনিমাম 10 ইয়ার সার্ভিস করে সেক্ষেত্রে মিনিমাম 10,000 পার মান্থ করে দেওয়া হবে। আর একটা লামসাম পেমেন্ট দেওয়া হবে। লামসাম পেমেন্টটা কিভাবে দেওয়া হবে না, যখন রিটায়ারমেন্ট ডেটে লামসাম পেমেন্ট দেওয়া হবে সেটা হচ্ছে যে 1/10 অফ মান্থলি ইমোলমেন্ট। সেটা কত, মান্থলি ইমোলমেন্ট মানে কি, পে প্লাস ডিএ, পে আর ডিএ যেটা বেসিক পে আর ডিএ যেটা যোগফল তার 1/10 হিসাবে একটা লামসাম পেমেন্ট একটা রিটায়ারমেন্টের সময় দেওয়া হবে। এই স্কিমের আন্ডারে একটা কন্ট্রিবিউশন আছে এমপ্লয়ি, ঠিক আছে, যেখানে ওপিএস এ কোনো কন্ট্রিবিউশন ছিল না, এটা দেখাচ্ছি আমি একটু পরে। আর একটা হচ্ছে যে চয়েস চয়েস ফর এমপ্লয়ি, এমপ্লয়ীদের একটা চয়েস থাকবে যে যদি কেউ চায় যে আমি এনপিএস এ থাকবো থাকতে পারে। ঠিক আছে, কেউ যদি চায় আমি ইউপিএস এ শিফট করবো করতে পারে, একটা চয়েস রেখে দেওয়া হয়। ঠিক আছে, এই ছিল আমাদের ইউপিএস। আমি দেখাই যে ওপিএস, এনপিএস আর ইউপিএস। ওপিএস মানে হচ্ছে ওল্ড পেনশন স্কিম, যেখানে গভর্নমেন্ট এমপ্লয়িকে কোনো কন্ট্রিবিউশন করতে হতো না, নো কন্ট্রিবিউশন ওয়াজ রিকোয়ার্ড। এনপিএস যেটা নিউ পেনশন স্কিম যেটা ছিল, সেখানে কি হয়েছে 10% বেসিক দিতে হতো, 10% অফ বেসিক স্যালারি প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট 14% দিত। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের 14% আর 10% অফ বেসিক স্যালারি জমা হতো একটা লামসাম অ্যামাউন্ট পাওয়া যেত। আর এখন যেটা ইউপিএস সেখানে কি হয়েছে 10% অফ বেসিক প্লাস দিয়ে যেটা তো ছিল, আর সরকার কত দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট 18.5% দিচ্ছে। ঠিক আছে, তাহলে প্রত্যেক মাসে যেটা জমা এর ব্যাপারটা সেটা কি হচ্ছে, ইউপিএস এর ক্ষেত্রে 10% অফ বেসিক প্লাস দিয়ে 10% জমা করতে হবে এমপ্লয়িকে, এবং 18.5% ইউনিয়ন গভর্নমেন্ট দিবে, সেইটাই পরবর্তীকালে লামসাম অ্যামাউন্ট রূপে দেওয়া হবে। তাহলে এই ছিল আগের এটা, তারপরে এটা এসছে, এবং বর্তমানে এই যে ইউনিফাইড পেনশন স্কিম এসছে, যেটা হচ্ছে যে এটার কিছু ভালো বৈশিষ্ট্য এটার কিছু ভালো বৈশিষ্ট্য নিয়ে একটা মোটামুটি একটা ভালো পেনশন স্কিম চালু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম। পিএম ই ড্রাইভ স্কিম, প্রধানমন্ত্রী ইলেকট্রিক ড্রাইভ রেভলিউশন ইনোভেটিভ ভেহিকেল এনাউন্সমেন্ট। এই যে ই ড্রাইভ আছে না, পিএম বলতে প্রধানমন্ত্রী, এখানে হচ্ছে যে এর জন্য ইলেকট্রিক, দিয়ে হচ্ছে ড্রাইভ, আরে এই যে আরে হচ্ছে যে রেভলিউশন, ইন আই হচ্ছে যে ইনোভেটিভ, ভি হচ্ছে ভেহিকেল এনহান্সমেন্ট স্কিম। এখানে কি হয়েছে, এখানে আসল উদ্দেশ্য কি, যে আমাদের যে ইলেকট্রিক ভেহিকেল গুলো প্রমোট করা। পিএম আছে, আমার যে ইলেকট্রিক ভেহিকেল গুলো আছে সেগুলো প্রমোট করা, প্রমোটিং ইলেকট্রিক মোবিলিটি ইন ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আমাদের ইলেকট্রিক মোবিলিটি যেগুলো ইলেকট্রিক ভেহিকেল সেগুলোকে বেশি বেশি করে প্রমোট করা। ঠিক আছে, এখানে দেখো কত দেওয়া হয়েছে, ফাইন্যান্সিয়াল আউটলে কত আরএস 10,900 কোটি ওভার 2 ইয়ার্স, 2 বছরে 10,900 কোটি টাকা এর জন্য দেওয়া হয়েছে, স্যাংশন করা হয়েছে। কিসের জন্য, যা প্রমোট করার জন্য, কি প্রমোট করার জন্য, ইলেকট্রিক মোবিলিটি মানে ইলেকট্রিক ভেহিকেল বেশি বেশি করে ব্যবহার করো এই জন্য। কেন ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করলে কি সুবিধা হয়, এক তো শব্দ দূষণ কমে, এক হচ্ছে যে দূষণও কমে, আর দুই হচ্ছে যেহেতু জীবাশ্ম জ্বালানির শর্টেজ চলছে তার জন্য কি হচ্ছে আমাদের বেশি বেশি করে ইলেকট্রিক, যেটা ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক ফোর হুইলার, ইলেকট্রিক ট্যাক্সি বা ইলেকট্রিক বাসেস বা আমাদের যে ইলেকট্রিক টু হুইলার আছে সেগুলোকে প্রমোট করে। ঠিক আছে, এখানে কি কি ফিজিক্যাল ইনসেনটিভ, কি কি স্কোপ আছে, কি কি জন্য দেখো, 25 লাখ ইলেকট্রিক টু হুইলার্স এর জন্য, 3 লাখ ইলেকট্রিক থ্রি হুইলার্স, 14,000 ই বাসেস থ্রু ডিমান্ড ইনসেন্টিভ। মানে এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে করে কি অফার দিচ্ছে এই যে স্কিমটা, এটা কি করছে না, আমাদের ফিসকাল ইনসেন্টিভ দিচ্ছে, মানে যাতে আকৃষ্ট করে বেশি করে তাদেরকে কত 25 লাখ ই ইলেকট্রিক হুইলার্স তৈরির জন্য, 3 লাখ ই
3 হুইলার তৈরি করার জন্য ই বলতে ইলেকট্রিক, আর 14,000 ইলেকট্রিক বাসেস তৈরির জন্য। ঠিক আছে, এখানে ইলেকট্রিক কার এটা দিয়ে বুঝতে পেরেছিল যে ইলেকট্রিক কার্স আর এক্সক্লুডেড ফ্রম দা সাবসিডি, মানে ইলেকট্রিক কারের থেকে সাবসিডি হটানো হয়েছে। যারা অটো মেকার আছে তারাও একটা রিইম্বার্সমেন্ট ক্লেম করতে পারবে, যারা যদি ইলেকট্রিক ভেহিকেলের সেল যদি বাড়াতে পারে। ঠিক আছে, এবং যে বিভিন্ন যে ইভিপিসিএস মানে কি, মানে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল পাবলিক চার্জিং স্টেশন, যদি যত বেশি করে আমরা ইভিপিসিএস ইনস্টল করতে পারবো, কোথায় যে যে সমস্ত সিটিগুলো সিলেক্ট হয়েছে বা যে সমস্ত হাইওয়ে গুলো সিলেক্ট হয়েছে সেই সমস্ত জায়গায় এগুলোকে মানে চার্জিং স্টেশন করতে হবে। যেহেতু ইলেকট্রিক ভেহিকেল চার্জ বেশিক্ষণ থাকবে না, তার জন্য কি করতে হবে, বিভিন্ন চার্জিং যে স্টেশন সেগুলোকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, এই কারণে, এবং যারা অটো মেকার তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সেল করার জন্য। এবং এই যে একটা 2 বছরে 10,900 কোটি টাকা সানসেট করা হয়েছে এটার জন্য, কিসের জন্য, আমাদের ইলেকট্রিক মোবিলিটি বাড়ানোর জন্য। যেহেতু জীবাশ্ম জ্বালানি প্রায় শেষ এবং যেহেতু আমাদের অল্টারনেটিভ ভাবতে হবে, তার জন্য এই যে পিএম ই ড্রাইভ স্কিম চালু করা হয়েছে, যাতে করে বেশি বেশি করে ইলেকট্রিক ভেহিকেল লোকে কিনতে পারে এবং তাদের ক্ষেত্রে একটা অ্যাট্রাকটিভ সাবসিডিও দেওয়া হয়। ঠিক আছে, যে সাবসিডিটা ইলেকট্রিক যে কাজ যারা আছে ইলেকট্রিক কার ইলেকট্রিক গাড়িগুলো থেকে সেই সাবসিডি তুলে দেওয়া হয়েছে, এটা নিউজে বেরিয়েছিল। এরপর চলে আসি আমরা পরবর্তী স্কিমে, কি আছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। মুদ্রা বলতে পিএমএমওয়াই, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। মুদ্রা একটা ফুল ফর্ম আছে, মুদ্রা হচ্ছে যে মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। এমওআই কত সালে লঞ্চ হয়েছিল, লঞ্চ ইয়ার হচ্ছে 2015 সালে লঞ্চ হয়েছিল। এটা টাইপ হচ্ছে এটা সেন্ট্রাল সেক্টর স্কিম, সেন্ট্রাল সেক্টর স্কিম। এটার অবজেক্টিভ কি, অবজেক্টিভ হচ্ছে টু এম্পাওয়ার স্মল অ্যান্ড মাইক্রো entrepreneurs by providing them with financial support। একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়, যেগুলো স্মল আর মাইক্রো ব্যবসায়ী আছে, ঠিক আছে, তাদেরকে একটা সাপোর্ট দেওয়া হয়। তার জন্য 4 রকম ক্যাটাগরিতে লোন দেওয়া হয়। আমি বলবো শিশু, কিশোর, তরুণ, তরুণ প্লাস, আমি বলছি সব। এগুলো অবজেক্টিভ হচ্ছে যে তাহলে কি, যেগুলো ধরো আগ্রহী বিজনেস, সেই বিজনেস গুলোকে শুরু থেকে একদম সাপোর্ট দিয়ে উপরে তুলে দিন। নোডাল এজেন্সি কি আছে, এই নোডাল এজেন্সি আছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তাহলে নোডাল এজেন্সি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এরা কারা বেনিফিশিয়ারি হবে, বেনিফিশিয়ারি তো আমি বললাম এখনই, এন্টারপ্রেনার্স ইন দা নন কোঅপারেটিভ নন ফার্ম সেক্টর। এগুলো কোনগুলো, যেমন হচ্ছে ব্যাংক হতে পারে, ঠিক আছে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট হতে পারে, এমএফআইএস হতে পারে, আর হচ্ছে যে এনবিএফসিএস মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি হতে পারে। এগুলোকে সাপোর্ট করা হচ্ছে যে এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা পিএমএমওয়াই এর উদ্দেশ্য। মুদ্রার প্রথম কি বলবো আমি, মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। ঠিক আছে, এখানে পিএমএমওয়াই যেটা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এটা কি হয়, 4টে ডিস্ট্রিক্ট ক্যাটাগরিতে লোন দেয়, যেটা এখনই বলবো আমি। পিএমএমওয়াই যেটা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এটা 4টে ক্যাটাগরিতে লোন দান করে। একটা হচ্ছে শিশু ক্যাটাগরি, শিশু মানে বুঝতে পারছো একদম ছোট, মানে এই জাস্ট বিজনেস শুরু করছে, যে ক্যাপিটাল দরকার, তখন আপ টু 50,000 পর্যন্ত লোন প্রোভাইড করে। তারপর হচ্ছে যে কিশোর, পরবর্তী স্টেজ মানে হচ্ছে যেটা গ্রোয়িং স্টেজ চলছে, সেক্ষেত্রে 50,000 থেকে 5 লাখ পর্যন্ত লোন প্রোভাইড করা হয়। তারপরে আছে তরুণ, তরুণ স্টেজে কি হয়, যখন এস্টাবলিশড হয়ে যায়, এস্টাবলিশড হয়ে যাওয়ার পর যেটা ইয়া লাগে সেটা হচ্ছে 5 লাখ থেকে 10 লাখ। তারপরে যদি আরো হায়ার কিছু এস্টাবলিশমেন্ট হয়, হায়ার কিছু জিনিস, মানে হায়ার বিজনেসকে আরো শাখা প্রশাখা বিস্তার করতে পারে, বিজনেসকে আরো গ্রোথ করতে, তখন কি হয়, একটা লোন প্রোভাইড করা হয়, যেটা হচ্ছে 10 লাখ থেকে 20 লাখের লোন। যেটা হচ্ছে যে এই বছর বাজেট 2024-25 পাস হয়েছে। ঠিক আছে, এটা তরুণ প্লাস লোন নিতে গেলে অবশ্যই এগুলো শোধ করে আসতে হবে, তবে তরুণ প্লাস লোন পাওয়া যাবে। ঠিক আছে, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায়া মহা অভিযান, পিএম জনমন। এটা যেদিন জাতীয় জনজাতি দিবস, যেটা আমাদের বিরসা মুন্ডা, বাবা বিরসা মুন্ডা বলে, বিরসা মুন্ডার জন্মদিন, সেদিন লঞ্চ করা হয়েছিল। সেটা কবে, 15ই নভেম্বর 2023।
ঠিক আছে। 15 নম্বর হচ্ছে বিরসা মুন্ডার জন্মদিন, লঞ্চ ইয়ার হচ্ছে 2023, ঠিক আছে। বার্থ অ্যানিভার্সারি অফ বিরসা মুন্ডা সেই 15 নভেম্বর, আর লঞ্চ ইয়ার কত বলুন 2023 সালে। অবজেক্টিভ কি ছিল এটা? অবজেক্টিভ হচ্ছে টু এনহান্স দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন অফ পিভিটিজিস। পিভিটিজিস মানে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস। যেমন আমাদের মোটামুটি 18টা স্টেট আর হচ্ছে যে একটা ইউনাইটেড টেরিটরি, যেমন হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে পার্টিকুলারলি ভালনারেবল এই কারণেই কারণ তারা এমন আদিবাসী সম্প্রদায় যেখানে অনেক কিছুর অভাব আছে, তাদেরকে ইমপ্রুভ করার জন্য, তাদের সোশিও ইকোনমিক কন্ডিশনকে ইমপ্রুভ করার জন্য কি করা হয়েছে, এই যে পিএম জনমন যোজনা চালু করা হয়েছে বা স্কিম চালু করা হয়েছে, ঠিক আছে। এটা কাদের জন্য? এটা হচ্ছে যে সেন্ট্রাল সেক্টর টাইপ, কি সেন্ট্রাল সেক্টর অ্যান্ড সেন্ট্রালি স্পন্সার স্কিম বোথ, ঠিক আছে। সেন্ট্রাল সেক্টর আর সেন্ট্রালি স্পন্সার স্কিম দুটাই। নোডাল এজেন্সি কি হবে? অবশ্যই ট্রাইবাল, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। এখান থেকে কারা বেনিফিশিয়ারিজ হবে? 75 মানে 75 পিভিটিজিস কমিউনিটি, 75টা পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ কমিউনিটি বেনিফিশিয়ারি হবে। তার মধ্যে 18টা স্টেট আর একটা ইউটি, যেটা বললাম আমি এখনই, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যেটা আছে যারা পিভিটিজিস, তাদের উন্নতির জন্য টোটাল আউটলে কত দেওয়া হয়েছে, ধরা কত বরাদ্দ করা হয়েছে? 24,000 কোটি, মোটামুটি 24,000 কোটি, ঠিক আছে। 24,000 এখানে 100 আছে, 24,000 কোটি। এটা গত ফাইন্যান্সিয়াল ইয়ার জন্য, এই 2023-24 থেকে 2025-26-এর জন্য 24,000 কোটি টাকা দেওয়া হয়েছে, কেবলমাত্র পার্টিকুলারলি ভালনারেবল গ্রুপ কমিউনিটি যেগুলো আছে সেগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। যেমন দেখো কি কি আছে, কি কি 11টা ক্রিটিক্যাল ইন্টারভেনশন, 11টা জায়গার উপর ফোকাস করেছে। কি কি? একটা হচ্ছে হাউসিং, এক হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এক হচ্ছে হেলথ কেয়ার স্বাস্থ্য দেখা, এডুকেশন শিক্ষা, নিউট্রিশন পুষ্টি, লাইভলিহুড, তারপর হচ্ছে ইলেকট্রিফিকেশন। এরকম করে 11টা ক্রিটিক্যালি যে জায়গা আছে সেগুলোকে উন্নত করার জন্য এবং পিভিটিজিসদের যে বেঁচে থাকার যে বেঁচে থাকার কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য এই স্কিমটা আমার হয়েছে, যেটার নাম হচ্ছে পিএম জনমন, যেটা চালু হয়েছিল বিরসা মুন্ডার জন্মদিনে 15 নভেম্বর, যা লঞ্চ ইয়ার ছিল 2023। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ABPMJY লঞ্চ ইয়ার কত? 2018 সালে লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে বললাম প্রথমেই যে এটা ওয়ার্ল্ড লার্জেস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম। ইন্ডিয়ার তো লার্জেস্ট বটেই, ওয়ার্ল্ড লার্জেস্ট, বিশ্বের সবচেয়ে বড় হেলথ ইন্স্যুরেন্স স্কিম। কি দেওয়া হয় এটাতে? এর কি? এটাতে দেওয়া হয় একটা 5 লাখ পার ফ্যামিলি পার ইয়ার ফর সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ার। তোমরা ভাবছো যে আমার হাতে ব্যথা হয়েছে বা হাত কাটা গেছে, চলে গেলাম হাসপাতালে, বললাম যে আমি ABPMJY এর অন্তর্ভুক্ত আছি, আমার ট্রিটমেন্ট দেবেন। তাদেরকে দেবে যাদের ক্ষেত্রে সেকেন্ডারি মানে টার্সিয়ারি কেয়ার দরকার, মানে সিরিয়াস ড্যামেজ হয়েছে বা সার্জারি করতে হবে, সেরকম পেলের ক্ষেত্রে কি কি দেখুন, কি কি দেখো, হেলথ বেনিফিট প্যাকেজ কভার সার্জারি, মেডিকেল অ্যান্ড ডে কেয়ার ট্রিটমেন্টস, তারপরে হচ্ছে কস্ট অফ মেডিসিন, ডায়াগনস্টিক্স, এইগুলোর ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্সটা কাজ হবে, যেটা হচ্ছে যে ABPMJY এর আন্ডারে। তাদের জন্য আমরা দেখবো যে রিসেন্ট ডাটা আছে তাতে ওভার 10.74 crore পোর অ্যান্ড ভালনারেবল ফ্যামিলিজ এখান থেকে উপকৃত হয়েছে, যেটা আমরা দেখবো যে 50 crore বেনিফিশিয়ারিজ, 50 কোটি বেনিফিশিয়ারি এখান থেকে উপকৃত হচ্ছে, বা আমরা বলতে পারি 10.74 crore পোর অ্যান্ড ভালনারেবল ফ্যামিলি, যেটা হচ্ছে আমাদের মোট পপুলেশনের 40%। ইন্ডিয়ার যে মোট পপুলেশন আছে না, তার 40% কভার করছে এই স্কিম। ফান্ডিং ফান্ডিং কে দেবে? ফান্ডিং দেবে যে সেন্ট্রালের হচ্ছে যে 60% আর হচ্ছে স্টেটের হচ্ছে 40% ফর অল স্টেট অ্যান্ড হচ্ছে ইউটি দেবে। নোডাল এজেন্সি কি আছে? NHA মানে কি ন্যাশনাল হেলথ অথরিটি। এই ছিল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ABPMJY। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এরপর দেখবো আমরা NPS বাৎসল্য স্কিম।
এটা হচ্ছে যে কাদের জন্য, এটা হচ্ছে যারা মাইনর চিলড্রেন আছে, মাইনর বলতে যারা 18 বছরের নিচে আছে তাদের ক্ষেত্রে একটা পেনশন প্ল্যান চালু করা হয়েছে। এটা আসছে আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। এখানে হচ্ছে যে যখন কারো বয়স 18 কম, তখন হচ্ছে যে তার বাবা মা কি করতে পারে, যে 1,000 টাকা দিয়ে একটা ওর নামেই একটা ইনিশিয়াল 1,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারে। ঠিক আছে, RS 1,000 এই স্কিমের আন্ডারে। এবং এটা যখন ওর বয়স 18 বছর হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে, অটোমেটিকলি কনভার্টেড হয়ে যাবে NPS এবং ন্যাশনাল পেনশন স্কিমে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং এইটাকে চালু রাখার জন্য প্রত্যেক বছর মিনিমাম 1,000 টাকা করে আহ, দিতে হবে। ঠিক আছে, আর হচ্ছে যে এটার পেনশন পাওয়া যাবে যখন ওই ব্যক্তির বয়সটা 60 বছর হয়ে যাবে। এবারে হচ্ছে যে 3 বার আহ, মনে হচ্ছে যে 18 বছর হওয়া অবধি, যতক্ষণ না অ্যাকাউন্ট ওর নামে ট্রান্সফার হচ্ছে ততক্ষণ অবধি 3 বার টাকা তোলা যাবে। ঠিক আছে, তাও পুরো টাকা না, একটা বিশেষ কন্ডিশনে। এবং সেটা হচ্ছে যে একটা সার্টেন পার্সেন্টেজ, যেমন হচ্ছে যে এডুকেশনের জন্য হতে পারে বা কোনো অ্যাক্সিডেন্টাল কিছুর জন্য হতে পারে। ঠিক আছে, মাত্র 3 বার তোলা যাবে। ঠিক আছে, আর এটা রেগুলেট কে করে, রেগুলেটিং অথরিটিকে PFRDA, মানে কি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। চলো এবার আমরা চলে আসছি আমাদের লাস্ট গুরুত্বপূর্ণ স্কিম, যেটা হচ্ছে অমৃত ভারত স্টেশন স্কিম, যেটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ রেলওয়েজ দ্বারা ডিসেম্বর 2022-এ লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, এটা রেম ছিল কি, যে টু রিডেভেলপ 1309 স্টেশন ন্যাশন ওয়াইড, 1309টা স্টেশনকে রিডেভেলপ করা। কিরকম রিডেভেলপ, মানে উন্নত করা অনেক, যেমন হাওয়া মহল আছে, তারপর হচ্ছে আমির ফোর্টে আছে। যেমন মানে ব্যাপারটা হচ্ছে যে 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 কোনো জায়গায় পানির পিক ফেললাম, যে কোনো ভাবে ময়লা ফেললাম, আবর্জনা ফেললাম, স্টেশনকে নোংরা করলাম, সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে একটা রিডেভেলপ ওয়েতে করতে হবে, যেখানে কি থাকবে, মডার্ন প্যাসেঞ্জার অ্যামেনিটিস থাকবে। এটা হচ্ছে কি কিরকম, অ্যালং উইথ এনসিওরিং ওয়েল ডিজাইন ট্রাফিক সার্কুলেশন খুব ওয়েল ডিজাইন করা থাকবে। ইন্টার মডেল ইন্টিগ্রেশন হবে। তারপরে হচ্ছে সাইনেজ ফর গাইডেন্স অফ প্যাসেঞ্জারদের গাইডেন্সের জন্য কিছু সাইনের ব্যবস্থা করা থাকবে। ঠিক আছে, এবং যে স্টেশন স্টেশন বিল্ডিং গুলা হবে, সেগুলো কি হবে, ওই লোকাল কালচার হেরিটেজ আর হচ্ছে যে আর্কিটেকচার দ্বারা অনুপ্রাণিত হবে। ঠিক আছে, যেমন হচ্ছে হাওয়া মহল আর হচ্ছে যে আমির ফোর্টে আছে। এটার মাধ্যমে কি কি বেনিফিট পাওয়া যায় সরকারের, প্যাসেঞ্জারের এমিনিটিস হবে, লোকাল ইনভলভমেন্ট করতে, তারপরে গ্রিন এনার্জি অ্যান্ড ইমিশন রিডাকশন হবে, গ্রিন এনার্জি পাওয়া যাবে এবং ইমিশন রিডাকশন হবে। নেট জিরো ইমিশন গোল, যেটা 2030-এর মধ্যে যেটা একটা নেট জিরো গোল আছে, নেট জিরো ইমিশনের, সেটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের লাস্ট স্কিম, অমৃত ভারত স্টেশন স্কিম। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি চ্যানেল ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।